আবারও স্বাগত। এতদূর পর্যন্ত আমরা ব্যাংকের গুরুত্ব সম্বন্ধে জেনেছি। আমরা জেনেছি বিভিন্ন সেই সমস্ত প্রক্রিয়া যার মাধ্যমে আমরা সঞ্চিত টাকা বাড়াতে পারব। শুধুমাত্র অর্থ উপার্জন করাই জরুরি নয়, আমরা জেনেছি সেই টাকা সঠিক জায়গায় লগ্নি করতে হবে, যাতে অবসরকালীন জীবন স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য আমাদের হাতে যথেষ্ট টাকা থাকে। আমরা দেখেছি বিমা করিয়ে রাখাটা কতটা প্রয়োজন, কারণ অদূর ভবিষ্যতের অপ্রত্যাশিত ঘটনা, ক্ষয়ক্ষতি, অসুস্থতা থেকে রক্ষা পেতে বিমাই একমাত্র উপায়। আমরা জানি যে ব্যাংকে আমাদের টাকা সুরক্ষিত থাকে। এসো এবার আমরা জেনে নিই যে ব্যাংক কিভাবে আমাদের টাকাকে নিরাপদ রাখতে সক্ষম হয়। এর নেপথ্যে ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই ভূমিকা অপরিসীম। আরবিআই দেশের সমগ্র আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। তাদের তৈরি করা আইন এবং কাঠামো মেনেই সমস্ত ব্যাংক কাজ করে এবং আমাদের অর্থ সুরক্ষিত করে। এসো আমরা আরবিআইয়ের ভূমিকা বুঝে নিই। আমাদের এটাও মনে রাখতে হবে যে অনেক রকমের জালিয়াতির পদ্ধতি রয়েছে, যেগুলির ছলনায় পড়ে মানুষ বিনিয়োগ করে এবং প্রতারিত হয়। এই অধ্যায়ে আমরা কয়েকটি সাধারণ জালিয়াতির পদ্ধতি, সেগুলির প্রভাব সম্বন্ধে শিখব এবং তুমি যদি এই রকম কোনো স্কিমের শিকার হও, সেক্ষেত্রে তার প্রতিকারের সচেতনতা তৈরি করবে। এসো এবারে আমরা আরবিআইয়ের কাজকর্মগুলো দেখতে পারি। এগুলি হল, প্রতিটি ব্যাংক আরবিআইয়ের নিয়ম এবং নীতির পরিধির মধ্যে রয়েছে। ব্যাংকের প্রতিটি অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পর্যন্ত আরবিআই দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত। এফডি, আরডি, ইপিএফ, পিপিএফ এর মতো বিনিয়োগগুলিতে সুদ কত পাওয়া যাবে তা ঠিক করে দেয় আরবিআই। প্রয়োজন অনুযায়ী ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেয়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে আরবিআই। ১ টাকার কয়েন এবং নোট বাদ দিয়ে সমস্ত টাকার মুদ্রণ এবং প্রচলন নিয়ন্ত্রণ করে আরবিআই। ভারত সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যৌথভাবে এগুলি নিয়ন্ত্রণ করে এবং দেশ জুড়ে কীভাবে তা বিতরণ হবে তাও ঠিক করে। ব্যাংকে আমরা যে সেভিংস অ্যাকাউন্ট খুলি তা আরবিআইয়ের নজরদারির মধ্যে, তাই তা সব দিক দিয়ে সুরক্ষিত। একইভাবে সুরক্ষিত এফডি, আরডি, পিপিএফ, এনপিএফ এই সমস্ত অ্যাকাউন্ট মারফত আমরা যে সুদ পাই তা নির্দিষ্ট করে দেয় আরবিআই। নির্দিষ্ট সময় অন্তর তা পরিবর্তন হয়। এগুলি সবসময় মনে রাখা উচিত। এতদূর অবধি আমরা বিভিন্ন উপকরণগুলি সম্পর্কে শিখেছি, যেখানে বিনিয়োগ করে আমরা আমাদের জীবনকে নিরাপদ রাখতে পারি আর নিরাপদ ও গ্যারান্টিযুক্ত উপকরণে অর্থ রেখে উপার্জন করতে পারি। কিন্তু এমন অনেক জালিয়াতি স্কিম আছে যেগুলির মাধ্যমে আমাদের কষ্টার্জিত টাকা চুরি হয়ে যেতে পারে। সেই সমস্ত প্রতারকদের সম্বন্ধে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। টাকাকে নিরাপদ স্থানে রাখা সবথেকে গুরুত্বপূর্ণ। তাই সকল সঞ্চয়ী এবং আর্থিক বিনিয়োগ স্কিমগুলি সম্পর্কে বিশদে জেনে রাখাটা গুরুত্বপূর্ণ। এসো আমরা এই রকম কয়েকটি জালিয়াতি স্কিমের উদাহরণ দেখে নিই, যেগুলি সম্পর্কে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। ব্যাপক বিপণন জালিয়াতি। বিশ্বাসবাবুর সাথে একদিন তার বন্ধু অমলের দেখা হলো। তিনি বললেন, একটি সংস্থা তাকে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সংস্থা কথা দিয়েছে টাকা বিনিয়োগ করলে মোটা টাকা ফেরত পাওয়া যাবে। অমল ইমেল খুলে বিশ্বাসবাবুকে সমস্যাটা দেখালেন। বিশ্বাসবাবু বললেন, বিষয়টি অত্যন্ত কৌতূহলী হবার মতো ঘটনা, তবে তিনি আরও একটু চিন্তা ভাবনা করতে চান। অমল যখন এরপর যোগাযোগ করল, তখন বিশ্বাসবাবু বন্ধুকে বলেন, এই ধরনের বিনিয়োগের জন্য তার কাছে টাকা নেই। আপনি এমন কিছু প্রতারণামূলক মেল পাবেন, আপাত দৃষ্টিতে দেখে যাকে গুরুত্বপূর্ণ বলে মনে হবে। আপনি এই মেলগুলোয় কিছু লিঙ্ক পাবেন। প্রতারক সংস্থা চাইবে সেই লিঙ্কটি আপনি ক্লিক করুন, যেখানে সংস্থার বিস্তারিত বিবরণ এবং বিনিয়োগের বিষয়ে তথ্য থাকবে। কিন্তু আপনি এটি কখনোই করবেন না, করা উচিত হবে না। ফোনের মাধ্যমে বিনিয়োগ অথবা কেনাকাটা করা উচিত নয়, যতক্ষণ না কোনো সংস্থার বৈধতা সম্পর্কে আপনি জানতে পারছেন। বিনিয়োগ জালিয়াতি। শিখাকে একদিন তার এক বন্ধু দুপুরে খাবার খেতে নিমন্ত্রণ করে। পৌঁছানোর পর দেখে যে সেখানে আরও কিছু মহিলা নিমন্ত্রিত। দুপুরে খাবারের পর তার বন্ধু জানায়, মেয়েদের প্রসাধনী সামগ্রী বিক্রির একটি স্কিম আছে। প্রতিটি সামগ্রী বিক্রির পরে কমিশন পাওয়া যায়। প্রথমে মেয়েদের ওই বন্ধুর কাছ থেকে ১,০০০ টাকা মূল্যের সামগ্রী কিনতে হবে, তারপর সেগুলি তাদের বিক্রি করতে হবে এবং তারা ১,০০০ টাকার বেশি মূল্যে বিক্রি করতে পারে তাহলে তাদের লাভ। পাশাপাশি নতুন লোকেদের এই স্কিমে যুক্ত করতে হবে। অঞ্জু নামের একটি মেয়ে জানায় যে এটি খুব ঝুঁকিপূর্ণ স্কিম, কারণ কিছুদিন পরে এই স্কিমে যুক্ত করার জন্য আরও কিছু নতুন লোক পাওয়া যাবে না। কিছুদিন পরে এই ধরনের স্কিম বাতিল হয়ে যাবে এবং সমস্ত টাকা খোয়া যাবে।
সে আরও জানায় যে এই ধরনের স্কিমে যুক্ত ছিল এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যান্য মেয়েদের সে এই স্কিমে যুক্ত হওয়ার জন্য বাধা দেয়। লটারি জালিয়াতি। অজয় একটি ইমেল পেল যেখানে তাকে বলা হয়েছে যে সে 10 লক্ষ টাকা জিতেছে। লটারি সংস্থা এই টাকা তার অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে চায়, তাই তাকে একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে। উত্তেজিত হয়ে অজয় সেই লিঙ্কে ক্লিক করে। সেখানে একটি নতুন পেজ খুলে যায়। এখানে তাকে বলা হয় যে 45,000 টাকা কর হিসেবে তাকে দিতে হবে, তাহলে সে 10 লক্ষ টাকা পাবে। বিজিত মূল্য পাওয়ার জন্য তাকে বলা হয় তার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানাতে। অজয়ের 45,000 টাকা দিয়ে ভাবে যে সে ওই নির্দিষ্ট টাকা পাবে, কিন্তু 1 সপ্তাহ কেটে গেলেও সে কোনো টাকা পায় না। সে তখন লটারি সংস্থার পোর্টালে দেওয়া 2টি যোগাযোগ নম্বরে ফোন করে, কিন্তু কোনো উত্তর পায় না। যে সমস্ত মেল সে পাঠিয়েছিল সবই প্রত্যাখ্যাত হয়ে তার কাছে ফিরে আসে। সে তখন বুঝতে পারে যে যে কোনো একটা সমস্যা সেখানে হয়েছে। দৌড়ে সে ব্যাংকে যায় এবং টাকা প্রদান করতে বারণ করে, কিন্তু 8 দিন হয়ে যাওয়ায় এখন আর তার টাকা স্থানান্তর বন্ধ করা সম্ভব নয়। ব্যাংক তাকে জানায় পুলিশের সাইবার সেল বিভাগে দ্রুত একটি অভিযোগ দায়ের করার জন্যে। লটারিতে প্রচুর পুরস্কার জিতেছেন অভিবাদন জানিয়ে এমন মেসেজ আপনি প্রায়ই পাবেন। এই পুরস্কার নেবার জন্য কোনো সংস্থা আপনাকে কিছু টাকা অথবা কর দিতে অনুরোধ করবে। কোনো ন্যায্য সংস্থা এভাবে কর দাবি করে না, তাই এ ধরনের কোনো মেসেজ আসার সঙ্গে সঙ্গে আপনি মুছে ফেলুন। বন্ধু ছদ্মবেশী জালিয়াত। বিশ্বাসবাবু এবং তার বন্ধুরা সন্ধেবেলায় গ্রামে বসে গল্প করছিলেন। আচমকাই তাদের এক বন্ধু শুক্লাল আড্ডায় যোগ দেয়। পরনে নতুন টাইট শার্ট, হাতে নতুন হাতঘড়ি। শুক্লাল জানায় যে সে একটা নতুন মোবাইলও কিনেছে। বন্ধুরা তাকে তার সমৃদ্ধির কথা জিজ্ঞেস করলে শুক্লাল জানায় সে নতুন একটা স্কিমে টাকা বিনিয়োগ করেছে, যার থেকে প্রতি মাসে মোটা টাকা সুদ 12% আসছে। ব্যাংকেও টাকা রাখলে এত সুদ পাওয়া যায় না। বন্ধুদের গ্রুপের অনেকেই শুক্লালকে জানায় এই সংস্থার সঙ্গে তাদেরও পরিচয় করিয়ে দিতে, যাতে তারাও সেখানে বিনিয়োগ করতে পারে। শ্রী বিশ্বাস বাড়িতে এসে খবরটি বাড়ির সকলকে জানায়। বিশ্বাসবাবুর বাবা জানায় এই ধরনের সংস্থায় বিনিয়োগ না করাই উচিত। তিনি বলেন, আমার অভিজ্ঞতা বলছে যে ধরনের সুদ তারা দিচ্ছে তা বিশ্বাসযোগ্য নয়। সবটা শুনে বিশ্বাসবাবু আশাহত হয়ে পড়েন। শিখাদেবীও বিশ্বাসবাবুকে এই ধরনের সংস্থায় টাকা বিনিয়োগ করা থেকে নিবৃত্ত করেন। বলেন বাবার অভিজ্ঞতা মেনে চলার জন্যে। প্রথম বন্ধুরা টাকা পেলেও 1 বছর বাদে এই সংস্থা থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়। একদিন তারা আবিষ্কার করে সংস্থা পাত্তারি গুটিয়ে নিয়েছে। গ্রামবাসীরা যখন শুক্লালের খোঁজ করতে শুরু করে, দেখা যায় তিনি পলাতক। পরে তারা জানতে পারে শুক্লালও নিজের সঞ্চিত অর্থের সবটুকু খুইয়ে ফেলেছে। জালিয়াতরা বন্ধুদের সকলের কাছে স্কিম সম্পর্কে বুঝিয়ে আপনার বিশ্বাস জিততে চেষ্টা করবে। যদি আপনার আশেপাশেও সকলে এই ধরনের স্কিমে টাকা বিনিয়োগ করে, তারপরেও ফাঁদে পড়ার আগে সমস্ত তথ্য যাচাই করে নিন। জেনে নিন ওই প্রকল্প থেকে কিভাবে অর্থ উপার্জন সম্ভব। জেনে নিন ঋণ এবং আমানতের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রচলিত সুদের হার কত। সরকারের থেকে বেশি সুদের হার দিচ্ছে এমনটা সত্যি হওয়া কার্যত অসম্ভব। প্রথম কয়েকটা কিস্তিতে সংস্থা বেশি সুদ দিলেও কিছুদিন পরই তারা আর চালাতে পারে না। এ সময় তারা কোম্পানি তুলে দিয়ে উধাও হয়ে যায়। কার্ড জালিয়াতি। বিকাশ একদিন ব্যাংক থেকে একটা ফোন পায়। তাকে বলা হয় 3 দিনের মধ্যে তার এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অনলাইনেই সেটা পুনর্নবীকরণ করতে হবে। বিকাশ মাত্র 6 মাস আগে এটিএম কার্ড হাতে পেয়েছে। সে জনৈক ব্যক্তিকে জিজ্ঞাসা করে কার্ড পুনর্নবীকরণ করতে তাকে কি কি করতে হবে। টেলিকলার তাকে জানায় কার্ড পুনর্নবীকরণ করতে তাকে পিন নাম্বার দিতে হবে, তার কাছে একটি ওটিপি আসবে, সেটাও তাকে জানাতে হবে। সঙ্গে সঙ্গে তার কার্ড পুনর্নবীকরণ হয়ে যাবে। বিকাশ জানায় কোনোভাবেই ফোনে এসব তিনি জানাবেন না। তার বদলে সে নিজে ব্যাংকে যাবে এবং সামনাসামনি বিষয়ে কাজ করবে। এটা শোনা মাত্রই টেলিকলার ফোন কেটে দেয়। বিকাশ ওই নাম্বার ব্লক করে দেয়। যখন কেউ তোমার অনুমতি ব্যতীত তোমার কার্ড, তার তথ্য, পিন নাম্বার ব্যবহার করে, তখন সেটাকে কার্ড জালিয়াতি বলে। নিজের কার্ডের পিন নাম্বার কাউকে বলতে নেই। কোনো সময় তুমি ফোন পেতে পারো, ফোনের অপর প্রান্ত থেকে কেউ বলবে আগামী 2-1 দিনের মধ্যেই আপনার কার্ডের মেয়াদ ফুরিয়ে যাবে, দ্রুত এটিকে নবীকরণ করুন। তারা আপনাকে কার্ডের পিন নাম্বার জিজ্ঞেস করবে, সমস্যা সমাধানের জন্য জানতে চাইবে ওটিপি। কিন্তু ফোনে এই ধরনের তথ্য কাউকে দেবেন না। ব্যাংক কখনো এভাবে ফোন করে না।
এই ধরনের নাম্বার থেকে ফোন এলে ব্লক করে দিন। নতুন ব্যবসা খুলতে গেলে যা প্রয়োজন সেই নিয়ম মেনেই এরা কোম্পানি খোলে, যাতে সাধারণের নজরে পড়ে সে কারণে ঝাঁ চকচকে অফিস তৈরি করে। নিজেদের জাল বিস্তার করতে এরা নিচু স্তরে কর্মীদের নিয়োগ করে। নতুন বিনিয়োগকারী নিয়োগ করার জন্য এই ধরনের সংস্থার কর্মীরা উপরি অর্থ পান। বিকাশ নিজের বন্ধুদের মধ্যে এমন 6 জনকে খুঁজে পান যারা এই ধরনের সংস্থায় কাজ করে। এই বন্ধুরা বিকাশকেও এই কাজে যোগ দিতে বলে। প্রতি মাসের মাইনে এবং উপরি অর্থের অঙ্ক শুনে বিকাশ উদ্দীপনা অনুভব করে, কিন্তু নিজের কোম্পানিতে পদোন্নতি হওয়ায় বিকাশ এই ধরনের কাজের অফার ফিরিয়ে দেয়। কিন্তু বন্ধুদের কথা শুনে সে 6,500 টাকা বিনিয়োগ করে। প্রথম 6 মাস সে নিয়মিত সুদ পায়। আচমকা 1 মাসে সে আর সুদ পায় না। পরের মাসে 2 মাসের সুদ সে একসঙ্গে পায়, কিন্তু ক্রমশ সেখান থেকে টাকা আসা অনিয়মিত হয়ে পড়ে। আস্তে আস্তে একদিন তা বন্ধ হয়ে যায়। খবর পায়, বিকাশ জানতে পারে সকলেরই অভিজ্ঞতা এক। একদিন সে তার এজেন্টের সঙ্গে দেখা করে। এজেন্ট জানায় এই কোম্পানি উঠে গিয়েছে, সংস্থার আধিকারিকদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিছুদিনের মধ্যেই সংস্থা নিয়ে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়। সেখানে দেখা যায় ওই সংস্থা লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে প্রতারিত করেছে। সংস্থার আধিকারিকদের গ্রেপ্তার করা হয়েছে। টাকা হারিয়ে বিকাশ অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে ধন্যবাদ জানায়। ভাগ্যিস সে ওই সংস্থায় যোগ দেয়নি। লক্ষ লক্ষ মানুষকে প্রতারিত করার এই স্কিম অত্যন্ত জনপ্রিয়। এই ধরনের সংস্থার কর্মীরা বিনিয়োগকারীদের বোঝায়, একবার টাকা বিনিয়োগ করলেই প্রতি মাসে মোটা টাকা সুদ পাওয়া যাবে, বিনিয়োগ করলেই মোটা টাকা রিটার্ন আসবে। এ ধরনের স্কিম অত্যন্ত খুঁটিয়ে পড়া জরুরি। নিজেদের আত্মীয়দের মধ্যে কেউ এই স্কিম বোঝালেও তার চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। অভিযোগ এবং প্রতিকার প্রক্রিয়া। ব্যাংকের বিষয়ে একাধিক অভিযোগ জানানোর এবং প্রতিকার পাওয়ার কেন্দ্র রয়েছে। এখানে অবসরকালীন ভাতা, বীমা সংক্রান্ত সমস্যারও সমাধান হয়। দেখে নেওয়া যাক কিভাবে সেগুলি কাজ করে। ব্যাংক সংক্রান্ত যে কোনো সমস্যায় প্রথম কাজ হল ব্যাংকের শাখা প্রবন্ধকের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া। তুমি সমস্যা সমাধানের জন্য 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারো। যদি ব্যাংক অভিযোগ প্রত্যাখ্যান করে, সমস্যা সমাধানের প্রক্রিয়া নিয়ে যদি তুমি অখুশি থাকো, তবে উচ্চতর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অভিযোগ অনলাইনে cms.rbi.org.in এই ঠিকানায় পাঠিয়ে দেওয়া যায়। চিঠিও পোস্ট করতে পারো এই ঠিকানায়। চিফ জেনারেল ম্যানেজার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কনজিউমার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট, সেন্ট্রাল অফিস, প্রথম তল, আমের বিল্ডিং, পেরিন, নারিমন স্ট্রিট, মুম্বাই 400001। বীমা সংক্রান্ত অভিযোগ থাকলে আমাদের নিম্নলিখিত পদ্ধতিগুলিকে অনুসরণ করতে হবে। সম্পূর্ণ বিষয়টি আমাদের চিঠি লিখে জানাতে হবে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDI কে। চিঠি বা ফোন অথবা ইমেল করা যায়। IRDI প্রতিকার কেন্দ্রে জানানো উচিত বীমাকারীকেও। যদি কোনো উত্তর না পাওয়া যায়, তখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টিকে নিয়ে যেতে হবে এবং পুনরায় পরীক্ষার জন্য বীমাকারীর সাথে ফলো আপ করতে হবে। বিকল্পরূপে ইন্টিগ্রেটেড গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম বা IGMS পোর্টালেও একটা অভিযোগ দায়ের করতে পারি, যেটি ইনস্যুরেরদের কাছে যাবে। অনলাইনে www.igms.irda.gov.in এখানে অভিযোগ নথিভুক্ত করা যায়, অথবা টোল ফ্রি নাম্বার 155255 কিংবা 1800425473 এই নাম্বারে ফোন করে অভিযোগ নথিভুক্ত করা যায়। যদি বীমা সংস্থা অভিযোগ শুনে যোগাযোগ করে কিন্তু তাদের উত্তরে আপনি সন্তুষ্ট না হন, তখন মামলাটিকে IRDA এর কাছে নিয়ে যাওয়া যায়। অথবা যদি তাদের সাড়া সন্তোষজনক হয়, তবে মামলা এখানেই শেষ। মামলাটা উচ্চতর ন্যায়ালয়, ক্রেতা সুরক্ষা দপ্তর অথবা সিভিল কোর্টে নিয়ে যাওয়া যায়। পেনশন সংক্রান্ত অভিযোগের জন্য আমাদের নিম্নলিখিত কাজগুলি করা দরকার। PFRDA অভিযোগ ব্যবস্থাপনা কেন্দ্র। পেনশন সম্পর্কিত অভিযোগ অথবা প্রতারণা দাখিলের জায়গা হল পেনশন অ্যান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি PFRDA। অনলাইনে আবেদন করা যাবে, ফোন করা যাবে 18002220 এই টোল ফ্রি নাম্বারে। চিঠি লিখতে পারেন গ্রিভেন্স রিড্রেসাল সেল, PFRDA, দ্বিতীয় তল, RCADR বিল্ডিং, প্লট নাম্বার 6,
ICADR বিল্ডিং, বসন্ত কুঞ্জ, ইনস্টিটিউশনাল এরিয়া, ফেজ 2, নয়া দিল্লি 110070। যতদিন না সন্তোষজনক সমাধান মিলছে ততদিন ফলো আপ করে যেতেই হবে। সাইবার ক্রাইম অভিযোগ বিভাগ। প্রযুক্তির অত্যাধিক ব্যবহারের জন্য বর্তমানে সাইবার ক্রাইম ব্যাপকভাবে বেড়ে গেছে। এই ধরনের অপরাধ সংগঠনে প্রযুক্তি একমাত্র হাতিয়ার হওয়ায় তা বেড়ে চলেছে। এই ধরনের অপরাধের জন্য অভিযোগ জানাতে পৃথক বিভাগ রয়েছে। প্রতিটি জেলা সদরেই সেই বিভাগ কাজ করছে। অভিযোগ জানানোর জন্য রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারও। অভিযোগ জানানোর সময় প্রমাণ হিসেবে কিছু তথ্য দিতে হবে। সেগুলি হল প্রাপ্ত SMS, প্রাপ্ত ইমেল, লিখিত অভিযোগ এবং এই মেসেজ ও ইমেলের মুদ্রিত সংস্করণ এবং ডিজিটাল সংস্করণ, সংস্থার নাম, ব্যাংকের বিস্তারিত নম্বর, প্রতারণা সম্পর্কিত সমস্ত নথি। অভিযোগ অনলাইনও দাখিল করা যায় অথবা স্থানীয় থানায় লিখিত আকারে প্রাথমিক তথ্যের রিপোর্ট জানা যায়। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টালেও কেউ অভিযোগ জানাতে পারেন।